হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, আর এখনও পর্যন্ত সোনামাকে খাবার দিইনি। সোনামার খাবারটা রেডি আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ওই 8:45টার দিকে খাবার রেডি হয়ে গেছে। তবে আজকে দুধ আসতে একটু দেরি করলো। তো যে পিসিটা দুধ দেয় ওদের বাড়িতে আজকে কালকে মনসা পুজো ছিল, যার কারণে আজকে দুধ দিতে একটু দেরি হয়েছে। তো চলো এখন দিয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম সোনামাকে শুধু সাবু আর কলা খাওয়াবো, তবে ওর যেহেতু প্রথম থেকে সাবু কলা খাওয়ার অভ্যাস নেই, তাই আর কি খেতে চাইছিল না। তাই ওকে খাবার দিতে যাব, তখনই তোমার দুধ এলো। তো যাই হোক, দুধ গরম হয়ে গেছে, সোনামার খাবারটা এখন ঠান্ডা করতে দিয়েছি। চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম, আর আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। অন্য দিনের থেকে আজকে সোনামাকে খাবারটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, তবে মেয়ে ঘুম থেকে দেরিতে উঠেছে বলে খুব একটা অসুবিধা হয়নি। খাবার আমার রেডি হয়ে গেছে 7:30টার মধ্যে, তবে আজকে দুধ আসতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু কালকে মনসা পুজো ছিল। আর বললামই তো, আমাদেরকে যে পিসিটা দুধ দেয় সে পিসির বাড়িতে মনসা পুজো ছিল বলে দুধ দিতে একটু লেট হয়েছে, যার কারণে সোনামাকে খাবারটা দিতেও আমার অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র সাবু আর কলা খাইয়ে দেবো, তবে প্রথম থেকে যেহেতু সোনামার সাবু কলা খাওয়াটা অভ্যাস নেই, তাই হোক কিছুতেই খেতে চাইছিল না। তবে যাই হোক, তারপরেই পিসি দিয়ে গেল, তো তারপর সোনামাকে খাইয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি আমরা যে রুমটাতে শুয়েছিলাম, কারণ আজকে চাদর, বালিশের ওয়ার্ড, পাশ বালিশের ওয়ার্ড সব কাচা ধোয়া হবে। তো তার কারণে আমার শ্বশুরমশাই বাজার যাবার আগে বলে গিয়েছিল, তুই চাদরটা তুলে সার্ফ জলে ভিজিয়ে দিবি, আমি এসে কাচা ধোয়া করে নেব। তো দেখো, এখন সোনামাকে আমার খাওয়ানো হয়ে গেছে। টুকিটাকি মোটামুটি আমার যা কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি রুমের মধ্যে। প্রথমে আগে বালিশের ওয়ার্ডগুলো খুলে নিচ্ছিলাম, আর তারপর চাদরটা তুলে নেব। তবে এই পাশ বালিশের ওয়ার্ডগুলো খুলতে জানো তো খুবই অসুবিধা হয়, খুলতেই চায় না। তবে যাই হোক, কোনো রকমে খুলে চলো এখন এগুলোকে সার্ফ জলে ভিজিয়ে দিই। আমি কাঁচা ধোয়া করে নিতাম, তবে আজকে আমার আর সেভাবে সময় ছিল না বলে শ্বশুরমশাই কেচে নিয়েছে। আর তাছাড়া জানো তো, আমি চাদর কাচতে খুব একটা ভালো পারি না, তবে কাঁচা ধোয়ার ক্ষেত্রে কিন্তু আমার শ্বশুরমশাই বেশ ভালোই পারে। তখন কল পাড়ে এসে প্রথমে আগে বালতিটা ভরতে দিয়ে গিয়েছিলাম, তবে দেখো কলের যা প্রেশার, আমার এইটুকু জল ভরতে অনেকটা সময় লেগে গেছে। তারপর বালতিটা যেই দেখলাম হাফ হয়ে গেছে, তো এখন সার্ফ দিয়ে দিলাম পরিমাণ মতো। চলো এখন বালিশের ওয়ার্ডগুলো আর চাদরগুলো ভিজিয়ে দিই। তবে জানো তো, আমার শ্বশুরমশাই সার্ফ জলে যখন যে কোনো কাপড় দেয়, তো এই সার্ফ জলে দিতে দিতেই অর্ধেক নোংরা বেরিয়ে যায়, মানে এতটাই সুন্দরভাবে সার্ফ জলে দেয় আর কাপড় কাচা ধোয়া করে। তবে আমি মোটামুটি সব কাজ করতে পারলেও এই কাচা ধোয়ার ক্ষেত্রে কিন্তু একদমই বিগ জিরো বলতে পারো, কাচা ধোয়া একদমই করতে পারি না। সেই করতে হয় বলে কোনো রকমে নিজের নাইটিটা আর সোনামায়ের টুকিটাকি যে কাপড়গুলো থাকে সেইগুলোই শুধুমাত্র কাচা ধোয়া করি। তাছাড়া দেখবে তোমাদের দাদাভাই যে সমস্ত কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমার শ্বশুরমশাই কাচা ধোয়া করে নেয়। এখনও পর্যন্ত খুব জোর হয়তো কখনো কেমনও আমি তোমাদের দাদাভাইয়ের হয়তো গেঞ্জিটা কেচেছি, এর বেশি কিন্তু এখনও পর্যন্ত আমাকে তোমাদের দাদাভাইয়ের সেভাবে কোনো কাপড় চোপড় কাচা ধোয়া করতে হয় না। কাপড় চোপড় আমার যেই কাঁচা ধোয়া হয়ে গেছে, অমনি সোজা চলে এসেছি মাছ ধুতে। শ্বশুরমশাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো পমফ্রেট মাছ, আর সোনামাকে যেহেতু সামুদ্রিক মাছ দিই না, তাই সোনামায়ের জন্য নিয়ে এসেছিলো নর্মাল যে রুই বা কাতলা মাছ থাকে সেই মাছ। তো প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর এরপর রুই মাছগুলোকে ধুয়ে নেব। আর জানো তো, সামুদ্রিকের যে কোনো মাছই আমার খেতে একদমই ভালো লাগে না, মানে গন্ধটা সহ্য হয় না। তবে শ্বশুরবাড়িতে আসার পর থেকে এখন কিন্তু মোটামুটি আমি সব মাছই খাই। তো খেতে ভালো না লাগলেও খেতে হয়, যেহেতু শাশুড়ি মা এতটাই জোর করে যে বাধ্য হয়ে খেয়ে নিই। তবে এখন পমফ্রেট মাছ বলো, ইলিশ মাছ বলো, মোটামুটি লাগে। আগে যেমন একদমই ভালো লাগতো না, এখন কিন্তু আর সেটা না, এখন মোটামুটি লাগে। তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে আর সেভাবে বেশি কিছু রান্না করব না, ওই দই পটল হবে আর পমফ্রেট মাছের সর্ষে তারপর পোস্ত দিয়ে ঝাল হবে, আর তোমার হবে ঘি করলা ভাজা। আজকে আর সেভাবে রান্না করিনি, যেহেতু দেখলাম বাড়িতে পটল ছিল আর বেশ কতটা দইও ছিল, তো ভাবলাম দই পটল বানিয়ে দিই। আর পমফ্রেট মাছ হবে সর্ষে পোস্ত দিয়ে, আর ছিল ঘি করলা, তাহলে ভাবলাম ঘি করলা আলু দিয়ে ভেজে দিই। 3টে ঘি করলা ছিল বা কাঁকরোল, যে যেটাই বলো না কেন। তো ভাবলাম 3টে তো আর হবে না, তাই আর কি সাথে দিয়েছিলাম আলু। তো এই ছিল আজকে 3 পদের রান্না।
তো এই যে দেখো আমার এখন দই পটলটা হয়ে গেছে, তবে রেসিপি সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ সোনামাকে আমার শাশুড়িমা কোলে নিয়েছিল, ওকে তো সময় মতো খাওয়াতে হবে। আর ভিডিও করার চক্করে জানো তো আমার সমস্ত কাজ বাজ করতেই দেরি হয়ে যায়। তোমরা তো অনেকেই জানো কালকে আমার সোনামায়ের বার্থডে। কালকে বলতে যেদিন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, মানে আজকের কথা বলছি, 19 তারিখ, মানে আজকেই আমার মেয়ের বার্থডে। তবে ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে, একদিন দেরি হচ্ছে, তো তার কারণে কালকেই বললাম। তো সোনামায়ের যেহেতু কালকে বার্থডে, আর আমাদের যেহেতু 5 বছরের আগে সেভাবে বার্থডে করতে নেই, তো যার কারণে আমরা ভেবেছিলাম নিজেদের মতো করে সেলিব্রেশন করব। অনেক প্ল্যানিং করে রেখেছিলাম সোনামায়ের বার্থডের আগের দিনে, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনের কথা বলছি, সোমবারে। সেদিন রাতে আমি আর তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে প্ল্যানিং করছিলাম কি করব না করব, কোথায় যাব। তবে বিশ্বাস করো সব কিছু এক নিমিষে ভেস্তে গেল। আজকে যে আমি ভিডিওতে ভয়েস ওভার কী কষ্টে দিচ্ছি একমাত্র আমিই জানি। অনেকে আবার বলবে নাও দিতে পারতে, তবে কি বলতো, এইটা তো আমার একটা কাজ। সবাই যেমন নর্মালি কাজ করে, নিজের সংসার সামলায়, কাজও সামলায়, বাইরেও যাচ্ছে আবার ঘরেও যাচ্ছে, ঠিক সেই রকম আমিও কিন্তু আমার এই ভিডিও করাটাকে কাজের চক্করে দেখি। তো তাই ভাবলাম যে এটা যখন আমার কাজ, তোমাদের সাথে যখন আমি সবটাই শেয়ার করি, তাহলে যতই কষ্ট হোক না কেন অবশ্যই শেয়ার করব। তো সোনামায়ের বার্থডের দিন যে এমন হবে আমরা কখনো ভাবিনি। কি হয়েছে না হয়েছে অবশ্যই আর একটা দিন অপেক্ষা করো, কালকের ভিডিওতে আমি সবটাই শেয়ার করব। যদিও সোনামায়ের বার্থডের দিন মানে আজকে আমি সেভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে মন মতলব কারোরই ভালো নেই বাড়ির, তবুও সবটা করতে হচ্ছে। যাই হোক আর একটা দিন অপেক্ষা করো, সবটাই তোমরা জানতে পারবে। অনেক প্ল্যানিং ছিল, যেহেতু আজকের দিনটি হচ্ছে আমার মেয়ের জীবনের সবথেকে স্পেশাল একটা দিন, আর তাছাড়া আমার জীবনেও সবথেকে একটা স্পেশাল দিন। ঠিক আজকের দিনেই আমি আমার সোনামাকে আমার জীবনে পেয়েছিলাম। যাই হোক কি আর করা যায়, যেটা কপালে নেই সেটা ভেবে লাভ নেই। তবে অবশ্যই একদিন আমরা সেলিব্রেশন করব সোনামায়ের বার্থডে উপলক্ষে। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের এখানে যেহেতু পরের দিন সকালে পাঠাবলি হয় মনসা পুজো উপলক্ষে, তো পাঠাবলি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। পাঠাবলি উপলক্ষে যে পুজোটা হয়, তো ভেবেছিলাম যাব, তো সেই জন্য সোনামাকে খাওয়াতে বসেছিলাম 11টার থেকে, আর ওর খাওয়া শেষ হয়েছে 12টা 15-তে। তো যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে, তার আগে পুজো শেষ হয়ে গেছে। তো এখন চলে এসেছি থালা নিতে পুজোর। তো এই যে দেখছো কাকিমাদেরকে, দিদিদেরকে, এরা কিন্তু প্রত্যেক দিন নিয়মিত আমার ব্লগ দেখে। তো যখন এসেছি তাই ভাবলাম কাকিমাদেরকেও একটু ব্লগে নিই, যেহেতু খুব একটা সুযোগ হয় না কাকিমাদেরকে ব্লগে নেওয়ার। তো যখন এসেছি তখন ভাবলাম নিই। তো কাকিমাদের বাড়িরই আর কি পুজো, তো আমার শাশুড়ি মা এসে পুজোর থালা দিয়ে গেছে। তো এখন যেহেতু শাশুড়ি মা বাড়িতে কাজ করছে, আর আমার যেহেতু কালকে আসা হয়নি প্রণাম করতে, তাই ভাবলাম আজকেই যাই, পুজোর থালাটাও নিয়ে আসি আর একেবারে প্রণাম করেও চলে আসবো। তো এই যে দেখো এখন চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড গরম করছিল জানো তো। তো সোনামাকে কোলে নিয়ে এখানে বসেছিলাম, ভাবলাম চলো একটু প্রসাদটা খেয়ে নিই, যে প্রসাদটা আর কি কাকিমা দিয়েছিল, আর ভাবলাম সোনামাকেও খাইয়ে দিই। তো আমরা মা মেয়ে এখন বসে পড়েছি প্রসাদ খেতে। আর জানো তো পুজোর প্রসাদ নিয়ে এলেই আমার সোনামাকে তো খাওয়াই, আর ও খেতে কিন্তু খুবই ভালোবাসে। এই যে দেখো এখন আমরা মা মেয়ে দুজনে মিলে প্রসাদ খাচ্ছি, আমি একটু করে খাচ্ছি আর সোনামাকে একটু করে খাইয়ে দিচ্ছি। ওই কলা ছিল, আপেল ছিল, শশা ছিল, তারপরে তোমার মন্ডা ছিল, খেজুর ছিল, তো আমিও খাচ্ছি, আমার সোনামাকেও খাওয়াচ্ছি। আর সোনামা দেখো কেমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেহেতু ওকে দিচ্ছিলাম না, আমি দেখছিলাম সোনামা কী করে, তবে ও কিন্তু এক দৃষ্টিতেই আমার দিকে তাকিয়েছিল। যাই হোক চলো সোনামাকেও খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশে আরেকটা মনসা পুজো হচ্ছিল, যেখানে কালকে রাতে গিয়েছিলাম। তো এইখানে কতটা ভিড় হয়েছে দেখো। আমি কিন্তু এর আগে কোনোদিনই আসিনি, যেহেতু আমি পাঠাবলি দেখতে পারি না, আমার খুব ভয় করে। তো যার কারণে ভাবলাম যখন রেডি হয়েছিলাম তাহলে যাই। আর এদিকে সোনামা দেখো তার পিপির কোলে যাচ্ছে। আর এই মনসা মন্দিরে জানো তো খুব ভিড় হয়, তবে আমার বাবার বাড়িতে কিন্তু এই রকম নিয়ম নয়, আমাদের রাতেই পুজো হয় আবার রাতেই পাঠাবলি হয়ে যায়। তবে আমার শ্বশুর বাড়িতে এসে দেখে অবাক হয়েছিলাম যে রাতে পুজো হয়, তবে পাঠাবলিটা হয় তোমার পরের দিন সকালে। যাই হোক যার যেখানে নিয়ম সে নিয়মেই তো করতে হবে।
তারপরে এসে পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো ঘুম থেকে উঠে গেছি, আর ঘড়ির কাঁটায় বেজে গেছে তোমার ওই 4:45টার মতো। তো চাদরগুলো যে কাচা হয়েছিল আর বালিশের ওয়ার্ডগুলো সেগুলোই এখন নিয়ে চলে এসেছি। প্রথমে চাদরটা আমি আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে পেরে নিয়েছিলাম, আর এখন আমি বালিশের ওয়ার্ডগুলোকে পরিয়ে দিচ্ছি। তো চাদর আমি একা পাততে পারি, তবে ওই যে শ্বশুরমশাই বললো চল তোর সাথে সাথে আমিও হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর কাজটা বেশ সুন্দর হবে। তো যার কারণে শ্বশুরমশাই আর আমি দুজনে মিলেই করে নিয়েছিলাম, আর বালিশের ওয়ার্ডগুলো আমিই পরে দিয়েছিলাম। এই যে দেখো সমস্ত বালিশের ওয়ার্ড আমার পরানো হয়ে গেছে। চলো এখন নিজের নিজের জায়গায় নিজের নিজের জিনিস রেখে দিই, নাহলে উলট পালট থাকলে আবার দেখতেও ভালো লাগে না। আর তারপরে সোনামাকে নিয়ে আমি খেলা করছিলাম, আর ও জানো তো ওই যে ড্রয়ারের মধ্যে যে জিনিসগুলো দেখছো বারবার ওইটাই দেখাচ্ছিল মা নেবো নেবো করে। তো যাই হোক চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।